আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে, দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই বললেন প্রেসিডেন্ট ট্রাম্প, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতেই ঐকমত্যে পৌঁছাবে বলে প্রধান উপদেষ্টার আশা, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্চে অ্যাফেয়ার্সের সাথে সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ, অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারালো ঢাকা ক্যাপিটালস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার সোনালী যুগ শুরু হয়েছে। কট্টরপন্থী এবং দুর্নীতিবাজদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার করা হবে বলেও উল্লেখ করেন তিনি। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করার কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে, বন্ধ হবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ। অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে এসেছে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত মাইনুল ইসলামের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের উপর হাত রেখে শপথ পাঠ করেন 78 বছর বয়সী ট্রাম্প। ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। Congratulations, Mr. President. 45তম প্রেসিডেন্ট থাকার পর এক টার্ম বিরতি নিয়ে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প। প্রথমবার শুধু ইলেকটোরাল ভোটে বিজয়ী হলেও এবারই প্রথম তিনি পপুলার এবং ইলেকটোরাল ভোটে নির্বাচিত হন। দুইবারই মহিলা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পকে সস্ত্রীক স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ এই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা। সাথে ছিলেন ডেমোক্রেট পরাজিত প্রার্থী কমলা হ্যারিস। এছাড়াও ছিলেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। শপথ গ্রহণ শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করে বলেন, আমেরিকা এখন সমৃদ্ধ ও সম্মানজনক অবস্থায় উঠে আসবে। মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে জানিয়ে ট্রাম্প বলেন, লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছে, তাদের ফেরত পাঠাতে হবে। My message to Americans today is that it is time for us to once again act with courage, vigor, and the vitality of history's greatest civilization. So as we liberate our nation, we will lead it to new heights of victory and success. আগের সরকারের নতজানু নীতি থেকে বের হওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ধনী রাষ্ট্রে পরিণত করা হবে। A short time from now we are going to be changing the name of the Gulf of Mexico to the Gulf of America, and we will restore the name of a great president. ডোনাল্ড ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান নেতা জেডি ভান্স। America will reclaim its rightful place as the greatest, most powerful, most respected nation on earth, inspiring the awe and admiration of the entire world. এরপর মোটর শোভাযাত্রা নিয়ে হোয়াইট হাউসে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইনুল ইসলাম, চ্যানেল আই, যুক্তরাষ্ট্র।
জুলাই ঘোষণার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে তিনি এই কথা জানান। পরবর্তী সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জ্যাকবসন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানায় তার দেশ। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং চার্চ দ্য অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জ্যাকবসনকে জানান, সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে। 3 বাহিনীর জন্য নতুন 3টি রং নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে জানানো হয়, এখন থেকে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গম রঙের। এই 3 বাহিনীর পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়া হবে। জনবান্ধব পুলিশ করতে মানসিকতা পরিবর্তনের সাথে দুর্নীতিও কমাতে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্তে নিরাপত্তা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে 33,648 জন বিদেশি অবস্থান করছেন। 31শে জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও কেউ অবস্থান করলে কর্মরত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হবে। গুলশানে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা বাস্তবায়ন করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে ফরম পূরণ করে চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করেন তিনি। কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ঝড়ের পর এবার রাষ্ট্র আর দলকে পুনর্গঠন করতে হবে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে, প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছি, প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই। নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তারেক রহমান। এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেই রকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার
দলকে পুনর্গঠিত করার জন্য। কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও সদস্যপদ নবায়ন করেন। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে, যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে সদস্যপদ নবায়নের ফর্ম। প্রতিটি জেলা ও থানা পর্যায়ে চলবে এই সদস্য নবায়ন কর্মসূচি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সামুদ্রিক মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। সাগর থেকে মাছ আহরণ করে এই ফিশারি ঘাট থেকে চট্টগ্রাম তথা সারা দেশে মাছ সরবরাহ করা হয়ে থাকে। এই মাছের বাজারে আছেন চৌধুরী ফরিদ, যাচ্ছি তার কাছে। ফরিদ, চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে প্রতিদিন কি পরিমাণ মাছ সারা দেশে সরবরাহ হয়ে থাকে, আমাদের বিস্তারিত জানাবেন। আলবি, আপনি যেমনটাই বলেছিলেন, আমি আছি চট্টগ্রামের এই যে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম ফিশারিঘাট নতুন বাজারে। আমার এখানে পাশে চতুর্দিকে শুধু মাছ আর মাছ। এটা ভোর থেকে মাছ, এখানে মাছের বাজার শুরু হয় এবং সকাল 11টা পর্যন্ত এখানে মাছের বাজার চলে। এখানে হাজার হাজার ব্যবসায়ী এবং চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে মাছ এখান থেকে সংগ্রহ করে সারা বাংলাদেশে মাছগুলো তারা সরবরাহ করে থাকে। ঠিক একইভাবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও এখান থেকে মাছ রপ্তানি হয়ে থাকে। এখানে এমন কোনো মাছ নেই, সামুদ্রিক মাছ থেকে শুরু করে মিঠা পানির মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। আমি একজন ব্যবসায়ী ভাই, আপনি কি রকম মাছ এখানে বিক্রি করেন আপনি বলেন তো? আমরা এখানে সব ধরনের মাছই বিক্রি করি, যেমন ইলিশ মাছ, লাক্কা মাছ, দাতিনা কোরাল, গলদা চিংড়ি, চাকা চিংড়ি, তারপরে মিঠা পানির মাছ যেমন তেলাপিয়া, রুই মাছ, কাতাল মাছ, মৃগেল মাছ। মানে সকাল কখন থেকে শুরু হয় এবং কখন পর্যন্ত চলে এবং কত পরিমাণ এখানে ব্যবসায়ীরা আছে? এখানে আমাদের এখানে ঘর আছে 108টা, 108 জন আড়তদার। ওনাদের স্টাফ আছে আপনার আড়ত বেঁধে 5 জন, 7 জন, 10 জন, 15 জন পর্যন্ত। মাছের ব্যবসায়ীরা বিভিন্ন জায়গাতে কি পরিমাণ এখানে কত সংখ্যক আছে? অনেক বিভিন্ন গতিতে বিভিন্ন ধরনের মাছ আছে, পরিমাণও কম বেশি হয়। তবে ওই সিজনে মাছের আমদানিটা বিশেষ করে সাগরের মাছটা, ইলিশ মাছ যখন আপনার এখানে সিজন শুরু হয় শ্রাবণ ভাদ্র মাসে, তখন এখানে প্রায় রাত্রে 2টা পর্যন্ত বিক্রি চলে। হ্যাঁ, আপনি শুনতে পেয়েছেন এখানে গভীর রাত পর্যন্ত থেকে শুরু করে ভোর এবং সারা দিন চলে। বিশেষ করে ইলিশ মাছের মৌসুমের সময়ে সারা দিন রাত্রে এখানে মাছের বাজারটা চলে। অন্য সময়ের মধ্যে সকাল 11টা পর্যন্ত এখানে মাছের বাজার চলে। এখানে শত শত ট্রাক নিয়ে সারা বাংলাদেশ থেকে যাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে ভোর থেকে শুরু হয়েছে। এখন তারা মাছ কিনে তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে ট্রাক নিয়ে মাছ নিয়ে যাচ্ছে। এই হলো চট্টগ্রামের ফিশারি ঘাটের মাছের বাজারের সর্বশেষ। ফরিদ, ধন্যবাদ আপনাকে। এবার রয়েছে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল এর 28তম ম্যাচে দুর্বার রাজশাহীকে 111 রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নিল চিটাগং কিংস। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টসের আগে ব্যাট করে 8 উইকেটে 191 রান তুলে হোস্টরা। 41 বলে সর্বোচ্চ 56 রান করে নাইম ইসলাম। 45 রান করে রান আউট হন গ্রাহাম ক্লার্ক। রাজশাহী তাসকিন ও মোহর শেখ নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে 40 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে দুর্বার রাজশাহী। কিংদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত 80 রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয় হজম করে রাজশাহী। নাইম ও শরীফুল নেন 2টি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হন নাইম ইসলাম। 8ম ম্যাচ খেলে পঞ্চম জয়ে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং কিংস।
বিপিএল এর এবারের আসরে দ্বিতীয় ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালস। প্লে অফের লড়াই থেকে প্রায় ছিটকে পড়া ঢাকা দারুণ উপভোগ্য ম্যাচে 6 রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ঢাকা 20 ওভারে করে 6 উইকেটে 196 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গড়া বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পর সেঞ্চুরি হাঁকানো লিটন এই ম্যাচেও 48 বলে খেলেছেন 70 রানের ইনিংস। পেরেরার সঙ্গে তিনি গড়েন 85 রানের পার্টনারশিপ। অধিনায়ক থিসারা পেরেরা করেছেন 17 বলে 37 রান। জবাবে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রানের বেশি করতে পারেনি সিলেট। শেষ ওভারে জেতার জন্য স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল 23 রান। মোস্তাফিজের করা ওভারের প্রথম 2 বলে আফগান ব্যাটার সামিউল্লাহ শিনওয়ারি 10 রান নিলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। বিপিএলে নিজ দলের ক্রিকেটার ডাভিদ দুঃখিত দর্শক, এ পর্যায়ে রয়েছে বিরতির পর আরো যা থাকছে। অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের দুর্দান্ত লড়াই। লো স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার 2 উইকেটের জয়। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ হজের প্রস্তুতি গ্রহণ করার প্রশংসা করেছে সৌদি সরকার। 1 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যবাধকতা থাকলেও আগামী 10 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। রংপুর চিনিকল বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে গাইবান্ধায় আখ চাষিরা বিকল্প ব্যবস্থা হিসেবে আখের গুড় তৈরি করছেন। আখের গুড়ের চাহিদা ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের আখ চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঠান্ডায় নাজেহাল নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বরিশালে অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। তীব্র শীতে উষ্ণ উপহারে খুশি শীতার্তরা। এখন দেখবেন খেলার খবর। এগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে। দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই বললেন প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতেই ঐকমত্যে পৌঁছাবে বলে প্রধান উপদেষ্টার আশা। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্চডে অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন। সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ। অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং কিংস। সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারালো ঢাকা ক্যাপিটালস। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।